হ্যালো বন্ধুরা, আমি দীপান্বিতা। আমি কলকাতার একজন মেয়ে। আজকে আমি তোমাদের যে গল্পটা বলবো সেটা আমার কাকিমা এবং আমার বাবাকে নিয়ে। আমার কাকা সৌম্যজিৎ আর কাকিমা অনুশ্রী, তাদের বিয়ে হয়েছিল প্রায় 5 বছর আগে। কলকাতার একটি ছোট্ট ফ্ল্যাটে তারা সুখের সংসার পেতেছিল। কাকা ছিলেন সদা হাসি খুশি, সবাইকে আপন করে নেওয়া মানুষ। আর কাকিমা, তিনি ছিলেন যেন সৌন্দর্য আর মাধুর্যের মিশেল। তার হাসি আর মিষ্টি কথায় সবাই মুগ্ধ হয়ে যেত। আমার মনে আছে, ছোটবেলায় কাকিমা আমাকে গল্প শোনাতেন আর আমি তার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়তাম। কিন্তু সংসারের সচ্ছলতা ধরে রাখতে গিয়ে কাকার মনে একটা চিন্তা জাগল। তিনি ঠিক করলেন বিদেশে যাবেন, ভালো চাকরির খোঁজে। কাকিমা প্রথমে রাজি ছিলেন না, কিন্তু কাকার জেদের কাছে হার মানলেন। একদিন সকালে আমরা সবাই মিলে কাকাকে বিমানবন্দরে বিদায় জানালাম। কাকিমার চোখে জল ছিল, কিন্তু তিনি হাসি মুখে কাকাকে বিদায় দিলেন। আমার মনে হয়েছিল এই বিচ্ছেদ তাদের ভালোবাসাকে আরও গভীর করবে। কাকা বিদেশে চলে যাওয়ার পর কাকিমা আমাদের বাড়িতে বেশি সময় কাটাতে শুরু করলেন। আমাদের বাড়ি আর তাদের ফ্ল্যাট খুব কাছাকাছি ছিল, তাই তিনি প্রায় চলে আসতেন। বাবা আর কাকিমা মিলে গল্প করতেন, হাসতেন, আর আমার মা তাদের জন্য চা নাস্তা বানাতেন। আমার মনে হতো এটা একটা সাধারণ বন্ধুত্ব। কাকিমা আর বাবা দুজনেই খুব হাসি খুশি মানুষ, তাই তাদের মধ্যে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমার কাছে স্বাভাবিক লাগত। কিন্তু কিছুদিন পর আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। বাবা আর কাকিমা প্রতিদিন সকালে সেজেগুজে কোথায় যেন বেরিয়ে যেতেন। কাকিমা সুন্দর শাড়ি পরতেন, চুলে খোপা বাঁধতেন, আর বাবাও তার প্রিয় কুর্তা পরে তৈরি হতেন। তারা দুজনেই হাসি মুখে বাড়ি থেকে বের হতেন, আর আমার মনে কৌতূহল জাগতে শুরু করল। তারা কোথায় যায়? কেনই বা এত সেজেগুজে যায়? একদিন আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, বাবা আর কাকিমা কোথায় যায় প্রতিদিন? মা হেসে বললেন, ওরা বোধহয় কোনো কাজে যায়। দীপু, তুই এত ভাবিস কেন? কিন্তু মায়ের কথায় আমার মন শান্ত হল না। আমার মনে একটা অস্বস্তি জাগতে শুরু করল। কাকা এত ভালোবাসেন কাকিমাকে, আর কাকিমা এখানে বাবার সঙ্গে এমন আচরণ করছেন। বিষয়টা আমার কাছে ক্রমশ অস্বাভাবিক লাগতে লাগল। ধীরে ধীরে আমার মনের সন্দেহ বাড়তে থাকল। বাবা আর কাকিমার হাসি খুশি মুখ দেখে আমার মনে হতো তারা যেন একে অপরের খুব কাছের মানুষ। আমি ভাবতাম, কাকা যদি এসব জানতে পারেন তার কতটা কষ্ট হবে। আমার মনের ভেতর একটা ঝড় উঠছিল। আমি ঠিক করলাম এই রহস্যের জট খুলতেই হবে। আমি জানতে চাই তারা প্রতিদিন কোথায় যায়, আর কেনই বা এত হাসি খুশি থাকে। সেদিন রাতে আমি বিছানায় শুয়ে ভাবছিলাম কিভাবে এই রহস্যের পেছনের সত্য বের করব। আমার মন বলছিল হয়তো আমি ভুল বুঝছি, কিন্তু তবু আমার মনের সন্দেহ যাচ্ছিল না। আমি ঠিক করলাম পরের দিন আমি তাদের পেছন পেছন যাব। তাদের গতিবিধি লক্ষ্য করব। এই রহস্যের পর্দা তুলতেই হবে। আমার হৃৎপিণ্ড দ্রুত লাফাচ্ছিল, কিন্তু আমি জানতাম এই সত্য জানা আমার জন্য জরুরি। পরের দিন সকালে আমি ঠিক করেই ফেলেছিলাম বাবা আর কাকিমার পেছন পেছন যাব। আমার মনের ভেতর একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। একদিকে সত্য জানার কৌতূহল, আরেকদিকে ভয়, যদি আমার সন্দেহ সত্যি হয়। আমি সকালে তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে নিলাম। একটা সাধারণ সালোয়ার কামিজ পরলাম, যাতে কেউ আমাকে সহজে চিনতে না পারে। মাথায় একটা ওড়না জড়িয়ে নিলাম, যেন ছদ্মবেশে থাকি। বাবা আর কাকিমা সকাল 10টা নাগাদ বাড়ি থেকে বেরোলেন। কাকিমা আজ একটা নীল শাড়ি পরেছিলেন, আর বাবা তার প্রিয় সাদা কুর্তায় সেজেছিলেন। দুজনের মুখে সেই পরিচিত হাসি। আমি তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। তারা বাড়ির গলি পেরিয়ে মেন রাস্তায় উঠলেন। আমিও ধীরে ধীরে তাদের পেছন পেছন হাঁটতে শুরু করলাম। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করছিল। তারা একটা অটোরিকশায় উঠলেন। আমি তাড়াতাড়ি আরেকটা অটো ডেকে তাদের পেছন পেছন যেতে বললাম। অটোওয়ালাকে বললাম, দাদা, ওই অটোটার পেছন পেছন যান, তবে একটু দূরত্ব রাখবেন। অটোওয়ালা একটু অবাক হয়ে আমার দিকে তাকাল, কিন্তু কিছু না বলে গাড়ি চালাতে লাগল। আমি জানালা দিয়ে তাদের অটোর দিকে নজর রাখলাম। তারা কোথায় যাচ্ছে এটা জানতেই হবে। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে অটোটা ধীরে ধীরে একটা শান্ত এলাকায় ঢুকল। চারপাশে গাছপালা, আর রাস্তাগুলো ক্রমশ সরু হয়ে আসছিল। আমার মনে হলো তারা কোনো গ্রামের দিকে যাচ্ছে। অবশেষে তাদের অটো একটা জঙ্গলের কাছে থামল। আমি অটোওয়ালাকে বললাম আমাকে একটু দূরে নামিয়ে দিতে। আমি নেমে দেখলাম বাবা আর কাকিমা জঙ্গলের ভেতর একটা পায়েচলা পথ ধরে হাঁটছেন। আমি সাবধানে তাদের পেছন পেছন গেলাম।
জঙ্গলের ভেতরে ঢুকতেই আমার মনে একটা অদ্ভুত ভয় জাগল। চারপাশে ঘন গাছ আর পাখির ডাক ছাড়া কোনো শব্দ নেই। আমি ওড়নাটা আরও ভালো করে মাথায় জড়িয়ে নিলাম, যেন কেউ আমাকে দেখে না ফেলে। বাবা আর কাকিমা একটা ছোট্ট কুডে ঘরের সামনে থামলেন। ঘরটা দেখে মনে হলো এটা কেউ বহুদিন ধরে ব্যবহার করছে। কাঠের দরজা, ছোট্ট জানালা আর চারপাশে ফুলের গাছ। আমি একটা বড় গাছের আড়ালে লুকিয়ে তাদের দেখতে লাগলাম। তারা কুডে ঘরের দরজায় টোকা দিলেন। একজন বয়স্ক লোক দরজা খুললেন। তার পরনে সাদা ধুতি আর কুর্তা, মাথায় কাঁচাপাকা চুল। তিনি হাসিমুখে বাবা আর কাকিমাকে ভেতরে ডাকলেন। আমার মনে হলো, এই লোকটিকে কেন বাবা আর কাকিমা এখানে আসছেন? আমার কৌতূহল আরও বেড়ে গেল। আমি ধীরে ধীরে কুডে ঘরের কাছে গেলাম। একটা জানালার ফাঁক দিয়ে ভেতরে উকি দিলাম। ভেতরে মেঝেতে একটা মাদুর পাতা ছিল। বাবা আর কাকিমা মাদুরে বসে সেই বয়স্ক লোকের কথা মন দিয়ে শুনছিলেন। তিনি কি যেন বলছিলেন, যা শুনে তারা দুজনেই মাঝে মাঝে মাথা নাড়ছিলেন। আমি কিছু শুনতে পেলাম না, কিন্তু তাদের মুখের ভাব দেখে মনে হলো তারা খুব মনোযোগী। আমার মনের সন্দেহ আরও গাঢ় হল। এই গুরুজি টাইপ লোকটিকে? বাবা আর কাকিমা কেন এখানে এসে এই লোকের কথা শুনছেন? আমি ভাবলাম হয়তো এটা কোনো গোপন সভা। কিন্তু কিসের জন্য? আমার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আমি ঠিক করলাম আরও কাছে গিয়ে তাদের কথা শোনার চেষ্টা করব। কিন্তু ঠিক তখনই একটা শুকনো পাতায় আমার পা পড়ল, আর একটা মৃদু শব্দ হল। আমি ভয়ে জমে গেলাম। শুকনো পাতার শব্দে আমার হৃৎপিণ্ড যেন থেমে গেল। আমি দ্রুত গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। ভয়ে আমার হাত পা কাঁপছিল। কুডে ঘরের ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না, তাই আমি একটু সাহস করে আবার জানালার কাছে গেলাম। বাবা আর কাকিমা তখনও সেই বয়স্ক লোকের কথা মন দিয়ে শুনছিলেন। তিনি কি যেন একটা বই হাতে নিয়ে তাদের কিছু বোঝাচ্ছিলেন। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু শুধু কিছু অস্পষ্ট শব্দ কানে এলো। আমি আরও কাছে যাওয়ার সাহস করলাম না। জঙ্গলের নিস্তব্ধতায় আমার প্রতিটা পা ফেলা যেন মনে হচ্ছিল বড় শব্দ হচ্ছে। আমি ঠিক করলাম আজকের মতো ফিরে যাবা। কিন্তু মনের ভেতর একটা অস্থিরতা রয়ে গেল। এই বয়স্ক লোকটিকে? বাবা আর কাকিমা কেন এই জঙ্গলের মাঝে এসে তার কথা শুনছেন? আমার মনে সন্দেহের পাশাপাশি কৌতূহলও বাড়ছিল। বাড়ি ফিরে আমি মার সঙ্গে কথা বলার চেষ্টা করলাম। আমি বললাম, মা, বাবা আর কাকিমা প্রতিদিন কোথায় যান, তুমি কিছু জানো? মা একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর বললেন, দীপু, তুই এত ভাবছি? তারা হয়তো কোনো কাজে যায়। তুই এসব নিয়ে মাথা ঘামাস না। মার কথায় আমার মন শান্ত হল না, বরং মনে হল মাও কিছু একটা লুকোচ্ছেন। সেদিন রাতে আমি ঘুমোতে পারলাম না। বারবার বাবা আর কাকিমার হাসিমুখ, জঙ্গলের সেই কুডে ঘর আর সেই বয়স্ক লোকের কথা মনে পড়ছিল। আমি ভাবলাম এটা কি কোনো গোপন সম্পর্ক? কিন্তু তাহলে জঙ্গলের মাঝে কেন? আর সেই লোকটিকে? আমার মনে হলো আমি যদি এই রহস্য না খুলি তাহলে আমার মনের শান্তি চলে যাবে। আমি ঠিক করলাম পরের দিন আবার তাদের পেছন পেছন যাবা। পরদিন সকালে আমি আরও সাবধানে তৈরি হলাম। এবার একটা স্কার্ফ দিয়ে মুখের অর্ধেকটা ঢেকে নিলাম, যেন কেউ আমাকে চিনতে না পারে। বাবা আর কাকিমা আজও সেই সময়ে বেরোলেন। কাকিমা একটা হালকা সবুজ শাড়ি পরেছিলেন, আর বাবা একটা ধূসর রঙের কুর্তা। আমি তাদের থেকে একটু দূরত্ব রেখে পেছন পেছন গেলাম। এবারও তারা সেই জঙ্গলের দিকে গেলেন। আমার মনে হলো এটা তাদের নিয়মিত রুটিন। জঙ্গলের কাছে পৌঁছে তারা আবার সেই কুডে ঘরের দিকে গেল। আমি এবার একটু অন্য পথ দিয়ে ঘরের কাছে গেলাম, যাতে কেউ আমাকে দেখে না ফেলে। ঘরের পেছনের জানালার কাছে লুকিয়ে আমি ভেতরে উকি দিলাম। এবার আমি স্পষ্ট দেখলাম সেই বয়স্ক লোক, যিনি নিজেকে গুরুজি ব্রহ্মলোকানন্দ বলে পরিচয় দিলেন, তিনি বাবা আর কাকিমাকে কিছু শ্লোক পড়ে শোনাচ্ছিলেন। তারা দুজনেই খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। আমি কান পেতে শুনলাম। গুরুজি বলছিলেন, মনের শান্তি আসে ধ্যান থেকে। তোমরা প্রতিদিন এই শ্লোকগুলো পড়বে আর মনকে শান্ত রাখবে। আমি অবাক হলাম। এটা কি কোনো আধ্যাত্মিক সাধনা? বাবা আর কাকিমা কি এই জন্য প্রতিদিন এখানে আসেন? কিন্তু তাহলে তারা এটা লুকিয়ে রাখছেন কেন? আমার মনে আরও প্রশ্ন জমা হল। আমি ঠিক করলাম আমাকে এই গুরুজি ব্রহ্মলোকানন্দ সম্পর্কে আরও জানতে হবে। তারা কি শিখছেন আর কেনই বা এত গোপনে এই কাজ করছেন, এটা আমার বোঝা দরকার। আমি ঘরের পেছনে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম।
হঠাৎ দেখলাম গুরুজি একটা পুরনো বই বের করে বাবা আর কাকিমাকে কিছু বোঝাচ্ছেন। আমার মনে হলো এই বইয়ের মধ্যে হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে। আমি ঠিক করলাম পরের দিন আমি আরও কাছে যাবা আর এই রহস্যের জট খুলব। পরের দিন আমি আরও দৃঢ় সংকল্প নিয়ে বেরোলাম। এবার আমি ঠিক করেছিলাম শুধু দেখা নয়, গুরুজি ব্রহ্মলোকানন্দের কথা আরও কাছ থেকে শুনব। আমার মনে হচ্ছিল সেই পুরনো বইয়ের মধ্যে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। আমি একটা কালো ওড়না পরে নিলাম, যাতে জঙ্গলের ছায়ায় আমাকে কেউ সহজে দেখতে না পারে। বাবা আর কাকিমা সকালে আবার সেই সময় বেরিয়ে গেলেন, আর আমি তাদের পেছন পেছন রওনা দিলাম। এবার আমি জঙ্গলের পথে একটু অন্য রাস্তা বেছে নিলাম। কুডে ঘরের পেছনের জানালার কাছে যাওয়ার বদলে আমি ঘরের পাশের একটা ঝোপের আড়ালে লুকালাম। সেখান থেকে জানালার ফাঁক দিয়ে ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল। বাবা আর কাকিমা মাদুরে বসে আছেন, আর গুরুজি তাদের সামনে বসে সেই পুরনো বইটা হাতে নিয়ে কিছু বলছিলেন। আমি কান খাড়া করে শুনলাম। গুরুজি বলছিলেন, এই শ্লোকগুলো পড়লে তোমাদের মনের অশান্তি দূর হবে, জীবনের সত্যিকারের অর্থ খুঁজে পাবে। আমি অবাক হলাম। এটা কি সত্যিই আধ্যাত্মিক সাধনা? তাহলে তারা এটা আমাদের কাছে লুকিয়ে রাখছেন কেন? আমার মনে হলো বাবা আর কাকিমা হয়তো কোনো গভীর চিন্তায় আছেন, যা তারা আমাদের সঙ্গে ভাগ করতে চান না। কিন্তু তবু আমার মনের সন্দেহ পুরোপুরি যাচ্ছিল না। একটু পরে গুরুজি বইটা বন্ধ করে একটা মোমবাতি জ্বালালেন। তিনি বাবা আর কাকিমাকে বললেন, চোখ বন্ধ করো আর এই শ্লোকটা মনে মনে পড়ো। তারা দুজনেই চোখ বন্ধ করে মন্ত্রের মতো কিছু আওড়াতে লাগলেন। আমার কাছে মনে হলো এটা কোনো ধ্যান বা মেডিটেশনের অংশ। আমি আরও কাছে যাওয়ার চেষ্টা করলাম, যাতে তাদের কথা আরও স্পষ্ট শুনতে পারি। কিন্তু ঝোপের মধ্যে একটা কাঁটা আমার হাতে বিঁধে গেল, আর আমি ব্যথায় চাপা গোঙানি দিয়ে ফেললাম। আমি তাড়াতাড়ি মুখ চেপে ধরলাম। গুরুজি হঠাৎ থেমে বললেন, বাইরে কে? আমার বুক ধড়াস করে উঠল। বাবা আর কাকিমাও চোখ খুলে চারপাশে তাকালেন। আমি ঝোপের মধ্যে আরও গুটিয়ে বসলাম, যেন কেউ আমাকে দেখতে না পায়। গুরুজি দরজার দিকে এগিয়ে গেলেন, আর আমি ভয়ে প্রায় শ্বাস বন্ধ করে ফেললাম। কিন্তু তিনি দরজা খুলে বাইরে তাকিয়ে কিছু না দেখে ফিরে এলেন। হয়তো কোনো পশু, গুরুজি বললেন, আর বাবা আর কাকিমা মাথা নাড়লেন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু এবার আমি আর ঝুঁকি নিতে চাইলাম না। আমি ধীরে ধীরে ঝোপ থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে ফিরে আসলাম। বাড়ি ফিরে আমার মনের ভেতর ঝড় চলছিল। আমি যা দেখলাম তা দেখে মনে হচ্ছিল তারা আধ্যাত্মিক কিছু করছেন। কিন্তু তবু কেন এত গোপনীয়তা? বাড়িতে ফিরে আমি মার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করলাম। আমি বললাম, মা, তুমি কখনো বাবাকে জিজ্ঞেস করেছ তিনি আর কাকিমা কোথায় যান? মা এবার একটু গম্ভীর হয়ে বললেন, দীপু, তুই কি কিছু দেখেছিস? আমি চুপ করে গেলাম। আমি মাকে সব বলতে চাইলাম, কিন্তু ভয় হলো যদি মা বাবাকে বলেন তাহলে তারা আরও সাবধান হয়ে যাবেন। আমি শুধু বললাম, না মা, শুধু ভাবছিলাম। সেদিন রাতে আমি ঠিক করলাম আমাকে গুরুজি ব্রহ্মলোকানন্দ সম্পর্কে আরও জানতে হবে। তিনি কে? এই বইটা কি? আর বাবা কাকিমা কেন এত গোপনে এই সাধনা করছেন? আমি জানতাম এই রহস্যের জট খুলতে আরও সময় লাগবে। কিন্তু আমি প্রতিজ্ঞা করলাম আমি সত্য বের করব। পরের দিন আমি আবার তাদের পেছন পেছন যাবা, আর এবার আমি আরও সাহস নিয়ে তাদের কথা শুনব। পরের দিন আমি আরও সতর্কতার সঙ্গে তৈরি হলাম। এবার আমি ঠিক করেছিলাম কোনোভাবেই ধরা পড়া যাবে না। আমি একটা গাঢ় রঙের ওড়না পরলাম আর মুখের বেশিরভাগ অংশ ঢেকে নিলাম। বাবা আর কাকিমা সকালে ঠিক সময়ে বেরোলেন। কাকিমা আজ একটা মেরুন শাড়ি পরেছিলেন, আর বাবার পরনে ছিল হালকা হলুদ কুর্তা। তাদের হাসিমুখ দেখে আমার মনে আবার সেই সন্দেহ জাগল, কিন্তু আমি নিজেকে শান্ত রাখলাম। আমি তাদের পেছন পেছন জঙ্গলের দিকে গেলাম। এবার আমি কুডে ঘরের আরও কাছাকাছি একটা জায়গা বেছে নিলাম, যেখানে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে জানালার কাছে পৌঁছানো যায়। আমি খুব সাবধানে পা ফেললাম, যাতে কোনো শুকনো পাতায় পা না পড়ে। ঘরের কাছে পৌঁছে আমি জানালার ফাঁক দিয়ে উকি দিলাম। গুরুজি ব্রহ্মলোকানন্দ আজও সেই পুরনো বই হাতে নিয়ে বাবা আর কাকিমার সঙ্গে কথা বলছিলেন। এবার আমি তাদের কথা কিছুটা স্পষ্ট শুনতে পেলাম। গুরুজি বলছিলেন, জীবনের সব দুঃখের মূল হল অজ্ঞান। এই শ্লোকগুলো তোমাদের মনের অন্ধকার দূর করবে। বাবা মাথা নেড়ে বললেন, গুরুজি, আমরা প্রতিদিন এই শ্লোক পড়ছি, আর সত্যিই মনে শান্তি পাচ্ছি। কাকিমাও বললেন, আমার মনে যে অস্থিরতা ছিল তা অনেকটা কমে গেছে। আমি অবাক হলাম। এটা কি সত্যিই শুধু আধ্যাত্মিক সাধনা? গুরুজি এবার বই থেকে একটা শ্লোক পড়তে শুরু করলেন।
তার কণ্ঠ গম্ভীর কিন্তু শান্ত। বাবা আর কাকিমা চোখ বন্ধ করে সেই শ্লোক শুনছিলেন। আমার মনে হল এটা কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক অনুশীলন। কিন্তু তবু আমার মন বলছিল, এত গোপনীয়তার কারণ কি? কাকা বিদেশে থাকলেও কাকিমা তাকে এসব বলতে পারতেন, আর বাবা মাকে কেন কিছু বলেননি? আমার মনের প্রশ্নগুলো আরও জটিল হয়ে উঠল। একটু পরে গুরুজি একটা ছোট্ট মাটির প্রদীপ জ্বালালেন। তিনি বাবা আর কাকিমাকে বললেন, এই আলো তোমাদের মনের আলো। এটার দিকে তাকিয়ে ধ্যান করো। তারা দুজনেই প্রদীপের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলেন। আমি লক্ষ্য করলাম তাদের মুখে একটা অদ্ভুত শান্তি। আমার মনে হল তারা সত্যিই কোনো গভীর চিন্তায় ডুবে আছেন। কিন্তু আমার সন্দেহ তখনও পুরোপুরি যায়নি। আমি আরও কিছু শোনার জন্য জানালার আরও কাছে গেলাম। হঠাৎ গুরুজি বলে উঠলেন, আমরা শীঘ্রই এই সাধনার পরবর্তী ধাপে যাবা। তোমাদের মন তৈরি থাকতে হবে। বাবা আর কাকিমা মাথা নাড়লেন। আমি ভাবলাম, পরবর্তী ধাপ? এটা আবার কি? আমার মনে হল এই সাধনার পেছনে আরও কিছু আছে যা আমি এখনও বুঝতে পারিনি। আমি ঠিক করলাম এই গুরুজি সম্পর্কে আরও খোঁজ নিতে হবে। আমি ধীরে ধীরে ঘর থেকে সরে এলাম। জঙ্গলের পথ দিয়ে ফিরতে ফিরতে আমার মনে হাজারো চিন্তা ঘুরছিল। বাবা আর কাকিমার এই গোপনীয়তা আমাকে অস্থির করে তুলছিল। আমি বাড়ি ফিরে মাকে কিছু বলতে চাইলাম, কিন্তু আবার ভয় হল। যদি মা বাবাকে বলেন তাহলে তারা হয়তো আরও সাবধান হয়ে যাবেন। আমি ঠিক করলাম আমি নিজেই এই রহস্যের শেষ দেখব। সেদিন রাতে আমি ঘুমের মধ্যেও সেই কুডে ঘর, গুরুজির কথা আর বাবা কাকিমার শান্ত মুখের কথা ভাবছিলাম। আমি জানতাম আমাকে আরও গভীরে যেতে হবে। গুরুজি ব্রহ্মলোকানন্দকে, তার এই শ্লোক আর বইয়ের মধ্যে কী রহস্য লুকিয়ে আছে? আমি প্রতিজ্ঞা করলাম পরের দিন আমি আরও সাহস নিয়ে তাদের কাছে যাবা আর এই গোপন সাধনার পেছনের সত্য বের করব। আমার মনের ভেতর অস্থিরতা আর কৌতূহল মিলে এক অদ্ভুত ঝড় তুলছিল। আমি ঠিক করলাম এবার আমি গুরুজি ব্রহ্মলোকানন্দের কাছাকাছি যাবা এবং তার এই সাধনার পেছনের সত্য জানব। পরের দিন সকালে আমি আরও সতর্কতার সঙ্গে তৈরি হলাম। একটা গাঢ় নীল ওড়না পরে মুখের বেশিরভাগ অংশ ঢেকে নিলাম। বাবা আর কাকিমা সেই নির্দিষ্ট সময়ে বেরোলেন। আজ কাকিমা একটা সাদা শাড়ি পরেছিলেন আর বাবার পরনে ছিল হালকা সবুজ কুর্তা। তাদের মুখে সেই পরিচিত শান্ত হাসি। আমি তাদের পেছন পেছন জঙ্গলের দিকে গেলাম। এবার আমি কুডে ঘরের পাশে একটা ঝোপের আড়ালে লুকালাম, যেখান থেকে জানালার ফাঁক দিয়ে ভেতরটা ভালো দেখা যায়। আমি খুব সাবধানে অবস্থান নিলাম যাতে কোনো শব্দ না হয়। গুরুজি ব্রহ্মলোকানন্দ আজও সেই পুরনো বই হাতে নিয়ে বাবা আর কাকিমার সঙ্গে কথা বলছিলেন। আমি কান পেতে শুনলাম। গুরুজি বলছিলেন, এই সাধনা তোমাদের মনের গভীরে শান্তি আনবে, কিন্তু এর জন্য তোমাদের পুরোপুরি মন দিতে হবে। বাবা বললেন, গুরুজি, আমরা আপনার কথা মেনে চলছি, কিন্তু এই সাধনা কি আমাদের জীবনের অস্থিরতা পুরোপুরি দূর করবে? কাকিমাও বললেন, আমার মনে অনেক প্রশ্ন জমে আছে। এই শ্লোকগুলো পড়ে আমি শান্তি পাচ্ছি, কিন্তু কখনো কখনো মনে হয় আমি এখনো পুরোপুরি বুঝতে পারছি না। আমি অবাক হলাম। বাবা আর কাকিমার কথায় মনে হচ্ছিল তারা কোনো গভীর সমস্যার সমাধান খুঁজছেন। কিন্তু কি সমস্যা? আমি আরও মনোযোগ দিয়ে শুনলাম। গুরুজি বললেন, তোমাদের জীবনে যে অশান্তি আছে তা শুধু মনের দ্বন্দ্ব। এই বইয়ের শ্লোকগুলো তোমাদের সেই দ্বন্দ্ব থেকে মুক্তি দেবে। আমার মনে হলো এই বইয়ের মধ্যে কিছু একটা আছে যা আমাকে জানতে হবে। একটু পরে গুরুজি একটা ছোট্ট ধূপ জ্বালালেন। ধূপের গন্ধ জঙ্গলের বাতাসে ছড়িয়ে পড়ল। তিনি বাবা আর কাকিমাকে বললেন, এই ধূপের ধোঁয়ার দিকে তাকিয়ে ধ্যান করো। তোমাদের মনের সমস্ত অশান্তি এই ধোঁয়ার সঙ্গে মিলিয়ে যাবে। তারা দুজনেই চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। আমি লক্ষ্য করলাম তাদের মুখে একটা অদ্ভুত প্রশান্তি। আমার মনে হলো তারা সত্যিই কোনো গভীর আধ্যাত্মিক পথে হাঁটছেন। কিন্তু তবু আমার মন বলছিল, এত গোপনীয়তার কারণ কি? আমি কাকার কথা ভাবলাম। তিনি বিদেশে থেকেও কাকিমার সঙ্গে নিয়মিত কথা বলেন। কাকিমা কেন তাকে এই সাধনার কথা বলেননি? আর বাবা মার কাছে কেন এটা লুকিয়েছেন? আমার মনে হলো এই রহস্যের আরও গভীরে যেতে হবে। আমি ঠিক করলাম আমাকে গুরুজি ব্রহ্মলোকানন্দ সম্পর্কে আরও খোঁজ নিতে হবে। আমি আরও কিছু শোনার জন্য জানালার আরও কাছে গেলাম। হঠাৎ গুরুজি বলে উঠলেন, আগামীকাল আমরা এই সাধনার একটা গুরুত্বপূর্ণ ধাপে যাবা। তোমাদের মনকে আরও শক্তিশালী করতে হবে। বাবা আর কাকিমা মাথা নাড়লেন। আমি ভাবলাম, গুরুত্বপূর্ণ ধাপ? এটা আবার কি?
আমার মনে হলো এই সাধনার পেছনে কিছু একটা বড় রহস্য লুকিয়ে আছে। আমি ঠিক করলাম আগামীকাল আমি আরও কাছ থেকে তাদের কথা শুনব। আমি ধীরে ধীরে ঝোপ থেকে বেরিয়ে জঙ্গলের পথ ধরে ফিরে এলাম। বাড়ি ফিরে আমার মনের ভেতর একটা অদ্ভুত দ্বন্দ্ব চলছিল। একদিকে আমি বুঝতে পারছিলাম বাবা আর কাকিমা কোনো আধ্যাত্মিক পথে হাঁটছেন, অন্যদিকে তাদের গোপনীয়তা আমার সন্দেহকে আরও বাড়িয়ে দিচ্ছিল। আমি ঠিক করলাম আগামীকাল আমি আরও সাহস নিয়ে তাদের কাছে যাবা এবং এই রহস্যের শেষ দেখব। আগামীকালের জন্য আমার মনের ভেতর একটা অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। গুরুজি ব্রহ্মলোকানন্দ যে গুরুত্বপূর্ণ ধাপের কথা বলেছিলেন সেটা কি হতে পারে? আমি ঠিক করলাম এবার আমি আরও কাছ থেকে সবকিছু দেখব এবং শুনব। পরের দিন সকালে আমি আরও সতর্কতার সঙ্গে তৈরি হলাম। একটা গাঢ় বাদামি ওড়না পরে মুখের বেশিরভাগ অংশ ঢেকে নিলাম। বাবা আর কাকিমা ঠিক সময়ে বেরোলেন। কাকিমা আজ একটা গোলাপি শাড়ি পরেছিলেন আর বাবার পরনে ছিল সাদা কুর্তা। তাদের মুখে সেই শান্ত হাসি। আমি তাদের পেছন পেছন জঙ্গলের দিকে গেলাম। এবার আমি কুডে ঘরের আরও কাছাকাছি একটা জায়গা বেছে নিলাম যেখানে জানালার ফাঁক দিয়ে ভেতরটা স্পষ্ট দেখা যায়। আমি খুব সাবধানে ঝোপের আড়ালে লুকিয়ে বসলাম। গুরুজি ব্রহ্মলোকানন্দ আজ একটা ছোট্ট কাঠের বাক্স হাতে নিয়ে বাবা আর কাকিমার সঙ্গে কথা বলছিলেন। আমি কান পেতে শুনলাম। গুরুজি বলছিলেন আজ আমরা এই সাধনার একটা গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছি। এই বাক্সে এমন একটা জিনিস আছে যা তোমাদের মনের শান্তিকে আরও গভীর করবে। বাবা আর কাকিমা মনোযোগ দিয়ে তার কথা শুনছিলেন। আমি ভাবলাম এই বাক্সে কি আছে? আমার কৌতূহল আরও বেড়ে গেল। গুরুজি বাক্সটা খুললেন আর তার ভেতর থেকে একটা ছোট্ট মূর্তি বের করলেন। মূর্তিটা দেখে মনে হলো এটা কোনো দেবতার প্রতিমা। গুরুজি বললেন এই মূর্তির সামনে ধ্যান করলে তোমরা নিজেদের মনের গভীরতম প্রশ্নের উত্তর পাবে। বাবা বললেন গুরুজি আমি এই সাধনা শুরু করার পর থেকে আমার মন অনেক শান্ত হয়েছে, কিন্তু আমি এখনও বুঝতে পারছি না আমি কেন এত অস্থির ছিলাম। কাকিমাও বললেন আমারও মনে অনেক প্রশ্ন জমে আছে। এই সাধনা আমাকে শান্তি দিচ্ছে, কিন্তু কখনো কখনো মনে হয় আমি পুরোপুরি উত্তর পাইনি। দিন শেষে আমার মাথা ঘুরে গেল। এটা কি সম্ভব যে বাবা আর কাকিমা কিছু লুকিয়ে রাখছেন? এই গুরুজিকে আমি ভাবতে লাগলাম এই সাধনা কি সত্যিই তাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে তারা আমাদের কাছ থেকে লুকিয়ে করছেন? আমার মনে হলো এটা কোনো গভীর রহস্য। আমি ঠিক করলাম আমাকে এই মূর্তি আর বাক্সের ব্যাপারে আরও জানতে হবে। এটা কি সম্ভব যে বাবা আর কাকিমা কিছু লুকিয়ে রাখছেন? এই লোকটাকে আমি ভাবতে লাগলাম এই সাধনা কি সত্যিই তাদের জন্য এত গুরুত্বপূর্ণ যে তারা আমাদের কাছ থেকে লুকিয়ে করছে? আমার মনে হলো এটা কোনো গভীর রহস্য। আমি ঠিক করলাম আমাকে এই মূর্তি আর বাক্সের ব্যাপারে আরও জানতে হবে। গুরুজি এবার বাবা আর কাকিমাকে বললেন এই মূর্তির সামনে ধ্যান করো, এটা তোমাদের মনকে শুদ্ধ করবে। তারা দুজনেই মূর্তির সামনে বসে চোখ বন্ধ করলেন। আমি লক্ষ্য করলাম তাদের মুখে একটা অদ্ভুত শান্তি। আমার মনে হলো তারা সত্যিই কোনো আধ্যাত্মিক পথে হাঁটছেন, কিন্তু তবু আমার মনের সন্দেহ পুরোপুরি যাচ্ছিল না। কেন তারা এটা গোপন রাখছেন? আমি আরও কাছে যাওয়ার চেষ্টা করলাম যাতে তাদের কথা আরও স্পষ্ট শুনতে পারি। হঠাৎ গুরুজি বলে উঠলেন আজকের সাধনা এখানেই শেষ। আমি তাড়াতাড়ি ঝোপের মধ্যে লুকিয়ে পড়লাম। আমার হৃৎপিণ্ড জোরে জোরে ধুকপুক করছিল। গুরুজি দরজার দিকে এগিয়ে এলেন, কিন্তু আমি এবার সাবধান ছিলাম। তিনি বাইরে তাকিয়ে কিছু না দেখে ফিরে গেলেন। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি ঠিক করলাম আমাকে এই মূর্তি আর সাধনার ব্যাপারে আরও জানতে হবে। আমি ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে ফিরে এলাম। বাড়ি ফিরে আমার মনের ভেতর একটা যুদ্ধ চলছিল। আমি বুঝতে পারছিলাম বাবা আর কাকিমা কোনো আধ্যাত্মিক কাজ করছেন, কিন্তু তাদের গোপনীয়তা আমাকে অস্থির করে তুলছিল। আমি ঠিক করলাম আমাকে গুরুজি ব্রহ্মলোকানন্দের সঙ্গে কথা বলতে হবে। তিনি যদি সত্যিই একজন আধ্যাত্মিক গুরু হন তাহলে তিনি আমাকে সব বুঝিয়ে দেবেন। আমার মনের ভেতর একটা দৃঢ় সংকল্প জন্ম নিয়েছিল। আমি ঠিক করলাম আজ আমি গুরুজি ব্রহ্মলোকানন্দের সঙ্গে সরাসরি কথা বলবো। এই রহস্যের জট আমাকে খুলতেই হবে। পরের দিন সকালে আমি আরও সাবধানে তৈরি হলাম। একটা সাধারণ কালো সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না জড়িয়ে নিলাম। বাবা আর কাকিমা সকালে তাদের নির্দিষ্ট সময়ে বেরিয়ে গেলেন। কাকিমা আজ একটা হলুদ শাড়ি পরেছিলেন আর বাবার পরনে ছিল সাদা কুর্তা। আমি তাদের পেছন পেছন জঙ্গলের দিকে রওনা দিলাম। এবার আমি কুডে ঘরের কাছে পৌঁছে সরাসরি দরজার দিকে এগিয়ে গেলাম।
আমি আর লুকিয়ে থাকতে চাইনি। আমার মনে হল যদি এটা সত্যিই আধ্যাত্মিক সাধনা হয় তাহলে আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আমি দরজায় টোকা দিলাম। ভেতর থেকে গুরুজির গম্ভীর কণ্ঠ শোনা গেল, কে? আমি সাহস করে বললাম, আমি দীপান্বিতা, গুরুজি। আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। দরজা খুলে গেল। গুরুজি ব্রহ্মলোকানন্দ আমার দিকে তাকিয়ে হাসলেন। তার মুখে একটা শান্ত ভাব। বাবা আর কাকিমা আমাকে দেখে অবাক হয়ে গেলেন। কাকিমা বললেন, দীপু, তুই এখানে? বাবাও বললেন, তুই আমাদের পেছন পেছন এসেছিস? আমি মাথা নাড়লাম। আমি বললাম, আমি সব জানতে চাই। তোমরা এখানে কি করছো? কেন এটা আমাদের কাছে লুকিয়েছ? গুরুজি আমাকে ভেতরে ডাকলেন। আমি মাদুরে বসলাম। তিনি শান্ত গলায় বললেন, দীপান্বিতা, তুই যা ভাবছিস তা ভুল। তোর বাবা আর কাকিমা এখানে আধ্যাত্মিক শান্তির খোঁজে আসেন। তিনি ব্যাখ্যা করলেন যে বাবা আর কাকিমা দুজনেই তাদের জীবনের কিছু অস্থিরতা থেকে মুক্তি পেতে এই সাধনা শুরু করেছেন। বাবার মনে ছিল কাজের চাপ আর পারিবারিক দায়িত্বের অস্থিরতা। আর কাকিমা? তিনি কাকার বিদেশে থাকার কারণে একাকিত্বে ভুগছিলেন। গুরুজি বললেন, এই সাধনা তাদের মনের শান্তি ফিরিয়ে এনেছে। তারা এটা গোপন রেখেছিল কারণ তারা চায়নি কেউ তাদের ভুল বোঝে। আমি কাকিমার দিকে তাকালাম। তিনি বললেন, দীপু, আমি কাকাকে সব বলেছি। তিনি জানেন আমি এখানে আসি। কিন্তু আমি চাইনি আমাদের এই সাধনা নিয়ে কেউ ভুল ধারণা করে। বাবাও বললেন, আমি তোর মাকে বলতে চেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম এটা আমার ব্যক্তিগত পথ। আমার মনের ভার হালকা হয়ে গেল। আমি বুঝলাম আমি কত বড় ভুল করেছিলাম। আমার সন্দেহ আমাকে ভুল পথে নিয়ে গিয়েছিল। আমি গুরুজির দিকে তাকিয়ে বললাম, আমি দুঃখিত, আমি আপনাদের ভুল বুঝেছি। গুরুজি হেসে বললেন, ভুল বোঝাবুঝি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। তুই সত্য জানতে চেয়েছিস, এটা তোর সাহস। আমি বাড়ি ফিরে মাকে সব খুলে বললাম। মা প্রথমে অবাক হলেন, কিন্তু পরে হেসে বললেন, দীপু, তুই সত্যিই একটা গোয়েন্দা। আমি হাসলাম। আমার মনে হলো আমি শুধু সত্যই জানিনি, একটা বড় শিক্ষাও পেয়েছি। ভুল ধারণা আমাদের মনকে অন্ধ করে দেয়। আমরা যদি সত্য জানার চেষ্টা না করি তাহলে আমাদের মধ্যে বিভেদ বাড়তে থাকে। এই গল্প আমাকে শিখিয়েছে সন্দেহের আগে সত্য জানার চেষ্টা করা উচিত। পরিশেষে বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো, আমাদের মনের সন্দেহ কতটা ভয়ঙ্কর হতে পারে। আমরা যদি সত্য জানার চেষ্টা না করি তাহলে ভুল বোঝাবুঝি আমাদের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই সব সময় সত্যের পথে হাঁটো আর মনের দ্বন্দ্ব দূর করো। যে কোনো ঘটনার আসল রহস্য উদ্ঘাটন করে তারপর সিদ্ধান্ত নেওয়া উচিত। আর তা না হলে আমাদের জীবনে অনেক সময় হয়তো ভুল সিদ্ধান্তে বা সন্দেহপ্রবণ হয়ে অনেক বড় মোকাবেলায় পড়তে হয়। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো এক গল্প নিয়ে। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য।